হ্যালো, আমি সন্দীপ। এর পূর্বে আজকে এই ভিডিওটি বানানোর আগে যদি অ্যাকচুয়ালি আমার মাথায় কিছু থটস আজকে এসেছে, আজকে না বহুদিন ধরেই এই সমস্ত থটসগুলো আমার মাথায় থাকে বা এগুলো নিয়ে আমি আলোচনা করতে বা ভাবতে বা কেন হয় এই সমস্ত জিনিসগুলো সেই বিষয়ে আমার খুব গভীর আগ্রহ থাকে, কিংবা বলতে পারো এর পেছনে আমার প্রচণ্ড বলবো না, কিন্তু হালকা ফুলকা রিসার্চও রয়েছে। অবশ্যই আমি রিসার্চ করার কেউ নই, আমার তো কোনো ডিগ্রিও নেই তেমন, জাস্ট একটা নর্মাল গ্র্যাজুয়েশনের ডিগ্রি আছে। কিন্তু যদি ভাবনার দিক থেকে দেখতে হয় তাহলে আমি সেক্ষেত্রে মনে করি আমার এই যে ভাবনাগুলো রয়েছে সেই ভাবনাগুলো যথেষ্ট সঠিক। হয়তো কতটা সঠিক তোমরা যারা শুনবে, তোমরা যারা বুঝবে, হয়তো যারা আমার সাথে রিলেট করতে পারবে তারা হয়তো বুঝবে, আদারওয়াইজ তো বেশিরভাগ মানুষই বোঝে না। কিন্তু আজকে আমি এই কথাটা বলতে চাই, ব্রিটিশার্স লেফট ইন্ডিয়া মেনি ইয়ার্স এগো, কিন্তু আজও সেই যে মানসিকতা, সেই যে ভাবনা, সেই যে চিন্তাধারা, যে চিন্তাধারাটা ম্যাকুলে, লর্ড ম্যাকুলে, তোমরা সবাই নাম শুনেছো যে ম্যাকুলের শিক্ষানীতি আমরা বলে থাকি, হ্যাঁ? তো সেই যে ম্যাকুলের যে শিক্ষানীতি, সেই যে শিক্ষানীতির যে আইডিয়া বা সেই যে আইডিওলজি, যে কেন তারা সেভাবে সেই শিক্ষানীতিটাকে প্রপোজ করেছিল, যে শিক্ষানীতিটা এমন হওয়া দরকার, তোমরা সবাই জানো। আমি যদি একটু হালকার ওপরে তোমাদেরকে একবার বোঝাতে চাই যে ম্যাকুলের শিক্ষানীতি কী ছিল। অ্যাকচুয়ালি ব্রিটিশরা যখন ইন্ডিয়ায় আসে, তো একটা জিনিস তোমরা ভেবে দেখো, ধরো তোমরা তোমাদের বাড়ি থেকে গিয়ে দূরে কোথাও কাজ করছো, ঠিক আছে? এবার দূরে কোথাও কাজ করছো, মনে করো তোমাকে মান্থলি সেখানে 20,000 কি 25,000 কি সামথিং অ্যারাউন্ড 30,000ই স্যালারি দেয়। তো সেক্ষেত্রে ধরো দিল্লির মতো শহরে তুমি রয়েছো, তোমার বাড়ি থেকে দূরে তোমাকে 30,000 টাকা স্যালারি দেওয়া হচ্ছে, যেটা দিল্লির মতো শহরে টিকে থাকার জন্য খুবই প্রবলেমেটিক বিষয়। তো যদি তোমাকে 30,000 টাকার মতো এরকম স্যালারি দেওয়া হয়, দেন সেক্ষেত্রে তুমি দেখবে যে তোমার সেই 30,000 টাকার মধ্যে থেকে যেহেতু তুমি রুম রেন্ট দেবে, তার সাথে আরও বিভিন্ন যে খরচাপাতি রয়েছে, তার কারণ তুমি এখন আর তোমার ঘরে নেই, তো সেই কারণে তোমার খরচা অনেক বেড়ে যাবে। আলটিমেটলি তুমি কি দেখবে যে না, হাতে তো মাত্র 4-5 হাজার টাকাও বাঁচছে, কিংবা কোনো মাসে হয়তো বাঁচছে না। যদি তোমার হাত খুব বাঁচানোর হাত হয় তো তুমি বাঁচাতে পারবে, আদারওয়াইজ বাঁচাতে পারবে না। কিন্তু এই জিনিসটাই তোমরা ব্রিটিশ ইন্ডিয়ার ক্ষেত্রে ভেবে দেখো, যখন ব্রিটিশরা প্রথম ইন্ডিয়ায় আসে, তাদের এই শিক্ষানীতি চালু হওয়ার পূর্বে ইন্ডিয়ায় যত ধরনের কাজ ছিল, একমাত্র কিছু ক্ষেত্রে আর্মির কিছু লোয়ার পোস্ট ছাড়া বাকি আরও যত কিছু যা ছিল সেই সমস্ত কিছু তারা কিন্তু বিদেশ থেকেই নিয়ে আসতো, হ্যাঁ না? তো সেই বিদেশ থেকে নিয়ে আসলে এবার মনে করো বিদেশ থেকে তারা ইংল্যান্ড থেকে কোনো একটা লোককে ধরে নিয়ে এলো, তো সেই লোককে এলো এবার কোনো নিচু টাইপের কাজ করাচ্ছে, ক্লারিক্যাল জবস যেগুলো রয়েছে সেগুলো করাচ্ছে। তো সেক্ষেত্রে সেই বিদেশ থেকে নিয়ে আসা লোকটা এখানে থাকতে তার খরচা প্রচুর বেড়ে যাবে। অবভিয়াসলি যেহেতু তার খরচা বেড়ে যাবে, সেই ক্ষেত্রে তাকে যে পরিমাণ স্যালারি ব্রিটিশরা ইন্ডিয়ায় দিত, একজন ব্রিটিশার্সের তাতে পোষাতো না। এর ফলে কি দেখা যায়? এর ফলে দেখা যায় যে ব্রিটিশ ইন্ডিয়াতে, ব্রিটিশ যেটা অ্যাকচুয়াল যে কান্ট্রি, সেই কান্ট্রি থেকে কোনো লোক এসে তেমনভাবে উৎসাহ দেখাচ্ছিল না এই সমস্ত বিভিন্ন ক্লারিক্যাল জবসগুলোকে করার জন্য। দ্যাটস ওয়াই দেন ম্যাকুলের মাথায় একটা আইডিওলজি আসে, আর এটা যারা কলোনাইজার থাকে না, আমরা কলোনি বা কলোনাইজেশন, এই জিনিসটাকে আমরা অনেক সময় মনে করি ইট ইজ জাস্ট অ্যাবাউট টু দ্য ওয়েলথ অফ দ্য কান্ট্রি। নো, ইট ইজ নট. It is not just only about the wealth of the country, but it is also about the mentality of the people of that country, that those people wanted to change, and they are, obviously I have to say that they are quite successful in that. No matter whatsoever, everything, just see around you. তো সেই শিক্ষানীতিতে তারা কি করতে চেয়েছিল না, তারা বলেছিল ক্লিয়ারলি যে তারা এমন একটা ভারতীয়র
রেস বা এমন একটা ভারতীয় জাত বা একটা সোসাইটি তৈরি করবে, যে সোসাইটিটা কিনা হয়তো রং, গায়ের রং, এই যে চামড়ার রং, আর তাদের মধ্যে যে জেনেটিক্যাল বৈশিষ্ট্যগুলো আছে সেই জেনেটিক্যাল বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে হয়তো সেটা ইন্ডিয়ান হবে, কিন্তু কোন জিনিসটা ইন্ডিয়ান হবে না, না তাদের মেন্টালিটি। তো সেক্ষেত্রে আমরা সব জায়গাতেই দেখব যে কলোনাইজাররা যেখানে যেখানে গেছে, নট অনলি অ্যাবাউট ওয়েলথ, দে ট্রাইড টু কলোনাইজ আওয়ার মেন্টালিটি অলসো। এবার এই কথাটা আমি আজকে বলবো, লোকজনের বিশ্বাস হবে না, কিন্তু তোমরা যদি একটু গভীরভাবে ভেবে দেখো এটা খুব বাস্তব। তো এই কারণে তারা যেহেতু বিদেশ থেকে বেশি লোক আনতে পারছিল না, দেন লর্ড ম্যাকুলের এই আইডিয়াটা, শিক্ষানীতিটা আসে। আর এই শিক্ষানীতিটা আসার সাথে সাথে আর একটা জিনিস, তো তারা এখানে বিভিন্ন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে, ঠিক আছে। এই যে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়, ক্যালকাটা ইউনিভার্সিটির তখনকার যে ক্যাম্পাস ছিল সেটা গোলদিঘির পাশে ছিল। এই কারণে বহু সেই সময়ের যারা বহু স্বদেশী নেতা ছিল, মানে যারা ফ্রিডম স্ট্রাগলে অংশগ্রহণ করত, বহু বড় বড় নেতা এই ক্যালকাটা ইউনিভার্সিটিকে গোলদিঘির গোলামখানা বলতো, যেহেতু গোলদিঘির পাশে রয়েছে। আর গোলামখানা তাহলে কেন বলতো না, দেখো আমি কি বললাম, তাদের ক্লারিক্যাল জবের জন্য লোকের অভাব ছিল, সেই জন্য তারা কি ভেবেছিল যে আচ্ছা তাহলে আমরা ইন্ডিয়ানদেরই কিছুটা শিক্ষিত করে তুলি, আর ইন্ডিয়ানদের যে এই শিক্ষিত আমরা করে তুলব, তো কেমন শিক্ষা দেব না, অল্প কিছু বেসিক শিক্ষা দেব, যে বেসিক শিক্ষাগুলো দেওয়ার ফলে প্রথমত তো তাদের মেন্টালিটিটা চেঞ্জ হয়ে যাবে, যে হ্যাঁ ব্রিটিশরা খুব বড়, ব্রিটিশদের খুব মানে বিরাট কিছু প্রতিপত্তি, কাজে তাদের যে স্টাইল, যেটা ব্রিটিশরা বলছে দ্যাট ইজ ট্রু, আর বাকি সমস্ত কিছু ফলস, এটা একটা জিনিস। আর দ্বিতীয়ত, ওই ক্লারিক্যাল কাজগুলো করার জন্য উচ্চশিক্ষার তো কোনো প্রয়োজন ছিল না। এই জন্য আমরা দেখতে পাবো ব্রিটিশরা যখন ভারতে প্রথম শিক্ষানীতি চালু করে, তারা কিন্তু অ্যাকচুয়ালি উচ্চশিক্ষার প্রতি তেমন কোনো নজরই দেয়নি। এই যে উচ্চশিক্ষার প্রতি যে নজরটা দেয়নি, সেটার একটা বিরাট বড় মানে বাজেভাবে যে আমাদের ইন্ডিয়ান সোসাইটিকে এফেক্ট করেছে, সেটা হচ্ছে আমরা ইন্ডিয়ান সোসাইটির যে মানুষজন, আমাদের মানসিকতাটা, আমি বলছি যে মানসিকতা ব্রিটিশ হয়ে গেছে, আমি কিন্তু নিজেকে এখান থেকে এক্সক্লুড করে বলছি না, আমি অবশ্যই আমি এক্সক্লুড করছি না, বরং নিজেকে ইনক্লুড করেই বলছি যে আজকে আমি চশমাটা পরে আছি, আর রেবেনের চশমা, ঠিক আছে। আমারও ছোটোবেলায় খুব শখ ছিল, এটা আমার ক্লাস 10-এর চশমা, তো কিনেছিলাম। রেবেন কোম্পানিটা অ্যাকচুয়ালি ইটালিয়ান কোম্পানি, ওকে। তো এই যে তো এই যে চশমাটার কথা যেটা বলছিলাম, রেবেনের চশমা, ইটালির চশমা, ইন্ডিয়ায় দেখবে বহু জায়গায় এর শোরুম খুলে রয়েছে, মানে নো ডাউট হয়তো ইন্ডিয়ান কোম্পানি কোনো তেমন পরিমাণে নেই যারা চশমা বিক্রি করে, কিন্তু এই রেবেনের শোরুম প্রচুর রয়েছে। তো এই যে আমি রেবেনের শোরুম থেকে চশমাটা কিনলাম, একটা হিউজ অ্যামাউন্ট নিয়েছিল, ঠিকঠাক অ্যামাউন্ট নিয়েছিল। এই যে অ্যামাউন্টটা নিল, আমি যে অ্যামাউন্টটা স্পেন্ড করলাম, অ্যামাউন্টটা গেল কোথায়? অবভিয়াসলি আমার ইন্ডিয়ায় তো থাকলো না, তার কারণ কোম্পানি তো বাবা ইটালিয়ান। তো যেহেতু কোম্পানি ইটালিয়ান, এই চশমাটা যে আমি পরেছি, এই চশমার পেছনে যে পরিমাণ টাকা ওরা খরচা করেছে, এটা সামথিং অ্যারাউন্ড আমার 8,500 টাকা নিয়েছিল, হার্ডলি এর পেছনে ওদের হয়তো 500 টাকা খরচা হয়েছে হবে। এবার বাকি টাকাটা কোথায় গেল না, বাকি টাকাটা গেল রেবেনের ব্র্যান্ডিংয়ে। আর এই যে ব্র্যান্ডিং, সেই ব্র্যান্ডিং কোথাকার না, ইটালিয়ান ব্র্যান্ডিং। যেহেতু ইটালিয়ান ব্র্যান্ডিং, তো সেই কারণে টোটাল প্রফিটটা ইন্ডিয়া থেকে আমার বাবা কষ্ট করে ইনকাম করলো, সেই যে টাকাটা পেলাম, সেই টাকাটা আমি খরচা করলাম একটা ইটালিয়ান কোম্পানির জন্য, ইটালিয়ান কোম্পানির খাতে। সেই ইটালিয়ান কোম্পানি পয়সা নিয়ে গিয়ে নিজের দেশে ইটালিকে প্রসপারাস করলো, যদিও এখন এটা বলা দায় আছে, তার কারণ মোদি আর মেলোনি ফেনোমেনাটা খুব ভালো চলছে, যদিও রিলেশনস ভালো, ঠিক আছে, সেটা আলাদা কথা, অন্যরকম গল্প। কিন্তু এই যে জিনিসটা আমি বললাম, সেম জিনিসটা ব্রিটিশরা করতে চেয়েছিল, ইভেন তখনও করেছে, আজও করেছে। আমি তখনকার রিলেশনের সাথে যে তখন কিভাবে করতো আর আজ কিভাবে করছে, আমি সেই জায়গাটায় দেখাতে চাই। দেখো, আমরা কি জানি যে ব্রিটিশদের মেন আইডিয়া কি ছিল না, তাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল তাদের দেশে,
মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যদি আমি বলতে চাই, তার মানে তাদের কাছে প্রচুর মানে টেকনোলজি হঠাৎ করে এসে যায় নবজাগরণের পরে, বা রেনেসা আমরা যেটাকে বলি, সেই রেনেসার পরে তাদের কাছে প্রচুর পরিমাণে টেকনোলজিস আসে, মডার্ন থটস আছে। দ্যাটস ওয়াই তারা সেখান থেকে প্রচুর ইন্ডাস্ট্রি সেট আপ করে। আর আমরা তো জানি নর্মাল হাতের কাজের থেকে ইন্ডাস্ট্রিতে খুব সহজে কাজ হয়, আর ইন্ডাস্ট্রিতে যেহেতু সহজে কাজ হয় সেই জন্য পেমেন্টও ওয়ার্কারদের যথেষ্ট কম করতে হয়। পেমেন্ট ওয়ার্কারদের কম করতে হয়, তার মানে যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানির প্রফিটটা বেশি হয়, তাই না? তাহলে সেক্ষেত্রে প্রফিট বেশি হয়, ওয়ার্কারদের পেমেন্ট কম করতে হয়, তার মানে সেই কোম্পানিটা যেখানে যেখানে মাল বিক্রি করবে সে আরও কম দামে সেই মালটাকে সাপ্লাই দিতে পারবে, যেহেতু তার কস্ট অফ প্রোডাকশন প্রচণ্ড পরিমাণে কমে গেছে। কেন না? ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য। তো সেই টাইমে ইন্ডিয়ার যে সিল্ক বা ইন্ডিয়ার যে বিভিন্ন কাপড়, যেমন জামদানি, ইভেন এমনও বলা হতো যে তখনকার দিনের যে শাড়ি, ঢাকাই জামদানি যে শাড়ি, যে মসলিন, ঢাকাই মসলিন শাড়ি, সেই শাড়ি নাকি একটা, এই যে আমি যে আঙুলে রিং পরে আছি না, এই রিংয়ের মধ্যে দিয়ে নাকি ফুল শাড়িটা পাস হয়ে যেত, আর সেটা হ্যান্ড উভেন ছিল। কাজে এতটা যে জিনিসের কোয়ালিটি, সেই জিনিসের দামও বেশি হতো। কিন্তু যেহেতু ইংল্যান্ডে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ছিল, দ্যাটস ওয়াই সেখান থেকে প্রচুর পরিমাণে মানে র মেটেরিয়াল তো ইন্ডিয়া থেকে নিয়ে যেত। ধরো মনে করো 10 টাকার তুলো ইন্ডিয়া থেকে কিনে নিয়ে গেল, সেই 10 টাকার তুলো ইন্ডিয়া থেকে তার কারণ ইংল্যান্ডে তুলো অবশ্যই খুব কম হয়, তার কারণ ওটা টেম্পারেট রিজিয়নের কান্ট্রি, ঠান্ডা বেশি, তো তুলোর জন্য তো ঠান্ডা চাই না, তুলোর জন্য একটু ওয়ার্ম টাইপ কন্ডিশন চাই। তো আমরা যারা ট্রপিক্যাল দেশের যে কান্ট্রিগুলো আছি, যেমন ইজিপ্ট ধরো, কিছু ক্ষেত্রে ইন্ডিয়া ধরো, বাংলাদেশ ধরো, এই সমস্ত যে কান্ট্রিগুলো, এখানে তুলো বিশেষ করে হাই কোয়ালিটির কার্পাস তুলো খুব ভালো পাওয়া যায়। তো 10 টাকার তুলো মনে করো এখান থেকে কিনে নিয়ে গেল, নিয়ে কোথায় গেল না নিজের দেশে গেল, রয়েছে কিন্তু আমাদের দেশেই কিন্তু রাজত্ব করছে, অথচ আমাদের দেশে একটা ইন্ডাস্ট্রি সেট আপ করেনি ব্রিটিশরা, করেছে কোথায়? নিজের দেশে। কেন না? নিজের দেশে 10 টাকার তুলো নিয়ে গিয়ে সেই জামা বানালো, 10 টাকার তুলো দিয়ে একটা জামা বানালো, জামার দাম রাখলো 100 টাকা, কিংবা আমি তো কম বলছি 100 টাকা, হয়তো দেখা গেলো জামার দাম রাখলো 150 টাকা। ঠিক আছে, সেই 150 টাকা যে জামার দাম রেখেছে, ভাবো 10 টাকার মাল নিয়ে গেছে নিজের দেশে, হয়তো আরও কিছু লেবার টেবার দিয়ে আরও 10-20 টাকা খরচা, বাকি তো প্রফিট। কিন্তু যেহেতু এখানে ইন্ডিয়ার যে প্রোডাক্টগুলো ছিল, সেই প্রোডাক্টগুলো হ্যান্ড উভেন ছিল, কোয়ালিটি অনেক বেশি হাই ছিল, সেই কারণে আমাদের জিনিসের দাম হয়তো দেখা গেল 200 টাকা ছিল। কিন্তু যদি আমরা সেই সময়ে নিজেদের দেশের প্রোডাক্টগুলোই কিনতাম, তাহলে হয়তো সেই যে 200 টাকা, সেই টাকাটা কিন্তু আমাদের দেশেই থাকতো। কিন্তু আমি যখন সেই বিদেশি কোম্পানির থেকে মালটা কিনছি, তখন কিন্তু সেই টাকাটা আমার দেশে রইল না। আর ব্রিটিশরা করতো কি? আমাদের দেশ থেকে 10 টাকার তুলো কিনে নিয়ে গিয়ে ওখানে নিজের দেশে মাল বানালো, সেই মালেরই দাম রাখলো 150 টাকা, 150 টাকার মাল এসে আমাদের দেশে বেচলো। তাহলে ভাবো আমাদের কত টাকা লস হলো। এক তো 10 টাকা শুধু আমাদেরকে দিল, 140 টাকা, ওদের 140 টাকা প্রফিট, আমাদের মাইনাস 140 টাকা হয়ে যাচ্ছে। এই থিওরিটাকেই, এই যে আইডিওলজিটা, মানে এই যে আইডিয়াটা, এই আইডিয়াটাকেই দাদাভাই নৌরুজি বলে গিয়েছিলেন যে দ্য ড্রেন অফ ওয়েলথ। তিনি এই থিওরিটা দিয়েছিলেন, তার বইটার নাম সম্ভবত ছিল আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এরকম একটা নাম ছিল, আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তো দাদাভাই নৌরুজি লিখেছিলেন সেই আইডিয়াটা। দেখো এটা তখন এরকম হলো। তো তখন তো ইন্ডিয়ান খাদি, ইন্ডিয়ান মসলিন, তার সাথে ব্রিটিশদের ইন্ডাস্ট্রিয়ালাইজড যে কাপড়গুলো ছিল বা গুডসগুলো ছিল সেগুলোর হতো। আজকে দেখো, আজকে আমরা কলোনি নই। এটা আমি যখন বলছি কলোনি নই, অবভিয়াসলি আমরা জিওগ্রাফিক্যালি কলোনি নই, আমরা পলিটিক্যালি কলোনি নই, বাট ইকোনমিক্যালি অবভিয়াসলি উই আর স্টিল আ কলোনি। ইট ইজ ট্রু, আর এটাকে মানতে হবে যে যত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি মিন্স কারাদের আমি বোঝাতে চাইছি না, যে সমস্ত কান্ট্রিগুলো আগে মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পূর্বে যে সমস্ত কান্ট্রিগুলো অন্য কোনো দেশের কলোনি ছিল, সেই সমস্ত যে কান্ট্রিগুলো ইন্ডিপেন্ডেন্স হওয়ার পরে আমরা তাদেরকে কি বললাম না, যে দোজ আর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। তো এই যে থার্ড ওয়ার্ল্ড যে কান্ট্রিগুলো রয়েছে, সেই কান্ট্রিগুলোর ক্ষেত্রে এই যে ফিনোমেনাটা মানে কলোনাইজেশন, এটা কিন্তু আজও শেষ হয়নি। কিভাবে? তুমি যাও যে কোনো একটা বড় যে সিটি সেন্টার রয়েছে কিংবা বড় মল রয়েছে,
যারা দিল্লিতে থাকো সেখানকার ডিএলএফ এম্পোরিও দেখো, যারা চণ্ডীগড়ে থাকো সেখানকার এলান্টে মল দেখো, কলকাতায় আছো কোয়েস্ট দেখো। তুমি ভাবো তো, কোয়েস্ট মলে যারা কলকাতায় যায়, আমি হার্ডলি হয়তো একটা কি দুটো কোম্পানি দেখতে পাবো যে কোম্পানিগুলো ইন্ডিয়ান। বাকি যে কটা কোম্পানি আছে, যে কটা ঘড়ির কোম্পানি বলো, ওমেগা থেকে শুরু করে এম্পোরিও, আরমানি এক্সচেঞ্জেস, মুচি, যত ধরনের কোম্পানি আছে যেগুলো ক্লদিং ব্র্যান্ডের ওপর রয়েছে কিংবা ধরো লাক্সারি অ্যাক্সেসরিজের ওপর রয়েছে, সে সমস্ত কিন্তু বিদেশি কোম্পানি। ইন্ডিয়ান কোম্পানি ওখানে হয়তো হার্ডলি একটা দুটো রয়েছে, যেগুলো তাও কি বিক্রি করে না, ট্র্যাডিশনাল ক্লথসগুলো বিক্রি করে। তো সেই ট্র্যাডিশনাল ক্লথসও ইন্ডিয়ান দোকানগুলোতে গিয়ে পয়সা দিয়ে কেনার আগে আমরা দুবার ভাবি। কিন্তু আজকালকার যে জেনারেশন, সেই জেনারেশনের যে স্টাইল স্টেটমেন্ট, যেটাকে তারা স্টাইল স্টেটমেন্ট বলে চলে, যেমন পায়ে স্নিকার্স পরা থেকে শুরু করে বলো, জিন্সের প্যান্ট, আমিও পরি, আমি বলছি না আমি পরি না, এমন নয় যে আমি সাদা ধুতি পাঞ্জাবি পরে বেরোই, অবশ্যই নয়, আমার মধ্যেও রয়েছে। কিন্তু অ্যাটলিস্ট আমি এইটুকুভাবে নিজেকে আলাদা করি যে আমি অন্তত আইডিয়াটাকে বুঝতে পারি। হ্যাঁ, বোঝার পরেও কিছু করার নেই, সেটা আলাদা, কিন্তু বোঝাটা তো ইম্পর্টেন্ট। তো সেই জন্যই আমি আজকে বলছি, দেখো এই যে কোম্পানিগুলো, আমরা তারা আজও কিন্তু আমাদের দেশ থেকেই মাল কেনে। মানে মাল কেনে বলতে বলতে চাইছি যেটা র প্রোডাক্ট, মানে যেমন ধরো কাপড় ইন্ডিয়া থেকেই কিনছে, খুব কম দামে কিনছে, খাদির কাপড়ই কিনছে, ভালো কাপড় কিনছে। কিনে করেটা কি, ইন্ডিয়াতেই কোনো একটা ফ্যাক্টরি বানাচ্ছে, সেই ফ্যাক্টরি বানিয়ে ব্র্যান্ড করছে ইটালিয়ান অর জার্মানির অর সুইডেনের। যেমন ঘড়ির ক্ষেত্রে আমরা বলতে পারি সুইডেন মানে সব থেকে বেশি ফেমাস। তো সেই ক্ষেত্রে আর জামা কাপড়ের ক্ষেত্রে তো মানে ফ্যাশন সেন্সের দিক থেকে যদি আমরা বলি দেন তো ইটালি আর ফ্রান্সের কোনো তুলনাই নেই। তো এই যে কোম্পানিগুলো রয়েছে, এই কোম্পানিগুলো কোনো একটা নির্দিষ্ট এখানে হয়তো ওয়্যারহাউস খুলেছে, যেখানে তারা ইন্ডিয়ান যে বিভিন্ন গার্মেন্টস মেকার্স রয়েছে, যাদের জিনিং ফ্যাক্টরি রয়েছে, তাদের থেকে র থ্রেডস কিনে সেখান থেকে, কিংবা হয়তো দেখা গেল গোটা একটা কাপড়ের থানই কিনে সেটার ওপর জাস্ট নিজের ব্র্যান্ডিংটা করে। আর সেই ব্র্যান্ডিং হয়ে যাওয়ার পর একটা জামা H&M-এ তোমরা যাও, গিয়ে দেখবে হয়তো 2,500-এর নিচে কোনো জামা নেই, কিন্তু সেটার কস্ট অফ প্রোডাকশন হার্ডলি 300 টাকা হবে। তাহলে কিসের দাম নিচ্ছে? না, ব্র্যান্ডিংয়ের দাম নিচ্ছে। এই যে ব্র্যান্ডিংয়ের দাম নিচ্ছে, ব্র্যান্ড হচ্ছে ইটালিয়ান অর জার্মানির অর ফ্রান্সের অর ইংল্যান্ডের। তাহলে এই যে টোটাল যে হিউজ চাঙ্ক অফ মানি কোথায় যাচ্ছে? আলটিমেটলি যাচ্ছে কিন্তু সেই বিদেশেই। তো এই যে জিনিসটা, এই আইডিওলজিটা, এটাকেই আমরা নিও কলোনিয়ালিজম বলে থাকি। কাজে কলোনিয়ালিজম যদি আমরা এভাবে ধরে থাকি যে না শুধুমাত্র কোনো একটা দেশকে ফিজিক্যালি কলোনাইজ করা যায়, দ্যাট ইজ নট ট্রু। কোনো একটা দেশকে পলিটিক্যালি কলোনাইজ করা যায়, যেমন যদি কোনো একটা দেশ পলিটিক্যালি কলোনাইজের যদি উদাহরণ আমরা বলতে চাই না, মানে রিমোটলি পলিটিক্যাল কলোনাইজড কান্ট্রি যদি বলতে চাই, আশেপাশে প্রচুর দেখতে পাবে। নেপাল দেখো, শ্রীলঙ্কা দেখো, বাংলাদেশ দেখো, সব থেকে বড় পাকিস্তানকে দেখো, দে আর রিমোটলি পলিটিক্যালি কলোনাইজড কান্ট্রিজ। ওকে, আর ইন্ডিয়াকে যদি বলো, বা ইন্ডিয়ার মতো যারা বেশ কিছুটা মানে যাদের অ্যাটলিস্ট এইটুকু পলিটিক্যাল অ্যাকিউমেন রয়েছে যে না, পলিটিক্সটা অন্তত অন্য কারোর প্রভাবে চলতে পারে, তার কারণ ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রভাবকে মান্যতা দিতে হয়। যেমন আমাদের বাড়ির সংসারে থাকে না যে মা কিছু একটা কথা বলল, কিন্তু সেই কথাটা হবে না কারণ বাবা বারণ করে দেবে, তাহলে কি বলবো আমরা মায়ের কোনো দাম নেই কথার? তা কিন্তু নয়। ঠিক তেমনই অবস্থা ইন্ডিয়ারও। কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিয়া যা করতে চায় তা করতে পারে না, তার কারণ ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সিনারিও সেম থাকে না। বাট এই সমস্ত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, যে উদাহরণটা আমি দিলাম, এটা আমি কাপড়ের উদাহরণ দিলাম তার কারণ এটা সব থেকে বোঝা সহজ। তার কারণ ব্রিটিশরা যখন প্রথম শুরু করে দেন কাপড় নিয়ে শুরু করে, আর আজও তোমরা সেই কাপড়টাকেই দেখতে পাবে। কাজে কম্প্যারিজনে এটা খুব সহজে বোঝা যায়। আদারওয়াইজ দেখো যে কোনো আইটি সেক্টরের যে কোম্পানিগুলো, ইন্ডিয়ান আইটি সেক্টর কোম্পানি কটা আছে? বেশিরভাগ যে আইটি সেক্টর কোম্পানি, হ্যাঁ আমরা বলতে পারি আইটি সেক্টরের যে কোম্পানিগুলো আছে হাই পোস্টে যারা রয়েছে তারা সব
বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিয়ান। কিন্তু এক্ষেত্রেও একটা মানে এমন নয় যে ইন্ডিয়ানরা অতিরিক্ত ভালো কাজ করছে বলে তারা সব পোস্টে আছে। তারা ভালো কাজ করছে, নো ডাউট ভালো কাজ করছে, আমার তো যোগ্যতাই নেই তাদের ব্যাপারে প্রশ্ন তোলার। কিন্তু এটা তাদের দেশের স্টাডিতেও বলে যে এই ইন্ডিয়ানগুলো যারা বিভিন্ন আইটি সেক্টরের কোম্পানিগুলোর একেবারে টপে বসে আছে, সেই সমস্ত ইন্ডিয়ানগুলোকে যে পয়সা দেয়, আজকে ইন্ডিয়ায় বসে আমরা হয়তো দেখি যে হ্যাঁ সুন্দর পিচাই এরম বছর গেলে 1,000 কোটি টাকা ইনকাম করে। কিন্তু এটাই যদি আমেরিকায় থাকা গুগলের হেড সেন্টারে, এখন তো গুগলও নয়, অ্যালফাবেটের সিইও, মানে গুগলের প্যারেন্ট কোম্পানি, এই অ্যালফাবেটের সিইওর পোস্ট যদি কোনো আমেরিকানকে দেওয়া হতো তাহলে হয়তো তাকে 1,500 কোটি টাকা দিতে হতো। আর ঠিক সেই কারণের জন্যই, যেহেতু সেই একজন বিদেশি আর এই একজন ইন্ডিয়ানের কোয়ালিটি সেম, আর ইন্ডিয়ানটা মেবি কোয়ালিটিটা আরও বেটার, আবার কম পয়সাতেও পাওয়া যাচ্ছে, সেই কারণের জন্যেই কিন্তু এই এত এত হাই পোস্টগুলোতে আইটি সেক্টরের সব ইন্ডিয়ানরা বসে আছে। এটাকে আমরা গর্বের চোখেও দেখতে পারি, আবার কিছুটা এভাবেও দেখতে পারি যে যেটা আমি বললাম যে ড্রেন অফ ওয়েলথ যেটা ব্রিটিশার্সরা করেছিল বা যেটা আগে করতো, সেম সেই যে ব্রেনটা আজকেরকার দিনে যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে ব্রেন ড্রেন যাকে আমরা বলি। আমি কিছুদিন আগে একটা ইন্টারভিউ দেখছিলাম, আমেরিকারই কোনো একজন জার্নালিস্ট ইন্টারভিউ নিচ্ছিলেন, আমেরিকারই কোনো একজন বড় ব্যবসায়ী, আমি নাম মনে করতে পারছি না, তো তার ইন্টারভিউ নিচ্ছিলেন। তো সেখানে সেই ইন্টারভিউতে সেই যে লোকটা, সে খুব ক্লিয়ারলি বলল, কি বলল, যে দেখো আমেরিকার কাছে, আমেরিকার এই যে এত উন্নতি, তার সব থেকে বড় হাতিয়ার হচ্ছে আমেরিকান H-1B ভিসা। তার মানে যেটাকে আমরা বলি কি ভিসা না, ওয়ার্ক ভিসা যেটাকে আমরা বলি, এই যে ওয়ার্ক ভিসার যেটা রয়েছে সেটা নিয়ে যায় কাদেরকে না, ইন্ডিয়ার যে টপ লেভেলের যে ব্রেনগুলো আছে সেগুলোকে নিয়ে যায়। তো সেই টপ লেভেল ব্রেনগুলো যদি দেখো, এই যে ডক্টর এপিজে আব্দুল কালাম, তাকেও আমেরিকা নিয়ে যেতে চেয়েছিল। এবার এই যে তাকেও যে আমেরিকা নিয়ে যেতে চেয়েছিল, তিনি যাননি, তিনি ইন্ডিয়াতেই রয়ে গেলেন। তিনি যখন ইন্ডিয়াতে রয়ে গেলেন, তার জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই ইন্ডিয়ার যে মিসাইল টেকনোলজি, তাকে ইন্ডিয়ার মিসাইল ম্যান বলা হয়। এই যে তাকে ইন্ডিয়ার মিসাইল ম্যান বলা হচ্ছে, তো সে কিন্তু আমেরিকার সেই অপরচুনিটিটাকে ছেড়ে দিয়ে তার যে ব্রেনটাকে, তার যে ব্রেনের যে ক্যাপাসিটি, তার যে কাজ করার ক্ষমতা, সেটা আমেরিকাকে ডোনেট করেনি। যেহেতু আমেরিকাকে সেটা ডোনেট করেনি, তার জায়গায় ইন্ডিয়ায় থেকে ইন্ডিয়ার উন্নতি করেছে। কিন্তু এই সমস্ত আইটি কোম্পানির যে হেডগুলো রয়েছে তারা সেই কাজটা করেননি। হ্যাঁ, অবভিয়াসলি বেশ কিছু পয়সা করে ইন্ডিয়ায় পাঠিয়ে থাকে, তাতে ইন্ডিয়ার লাভ হয়। তো যেটা আমি বলতে চাইছিলাম, আমার যে মেন পয়েন্ট অফ ভিউ, আজকালকার দিনের এই যে শো অফ কালচার যেটা তৈরি হয়েছে না, যে সুন্দর সুন্দর জামা কাপড় পরতে হবে, সুন্দর সুন্দর ড্রেসেস পরতে হবে, আর আরও বিশেষ করে যে বিদেশি কোম্পানিগুলোর যে ড্রেসেসগুলো রয়েছে সেগুলোকে আমাদেরকে পরতে হবে, তার কারণ সেই স্টাইল অনুযায়ী, সেই বিদেশি স্টাইল অনুযায়ী আমাকে সাজতে হবে। এই আইডিয়াটার মেন পয়েন্টই হচ্ছে ব্রিটিশদের ক্রিয়েট করা, লর্ড ম্যাকুলের ক্রিয়েট করা সেই যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতির একটা খারাপ প্রভাবে আমিও জর্জরিত, তোমরাও জর্জরিত, সবাই জর্জরিত। তো এটাই আমার বলার পয়েন্ট। তো কলোনাইজেশন শুধুমাত্র পলিটিক্যাল নয়, শুধুমাত্র ফিজিক্যাল নয়, বরং সেটা মেন্টালিটিরও বটে। যে আমি একটা মেন্টালিটি, একটা টোটাল সোসাইটি বা একটা টোটাল জেনারেশনের যে মেন্টালিটি, সেটাকেই আমি কলোনাইজ করলাম, অ্যান্ড দে হ্যাভ সাকসেসফুলি ডান ইট। থ্যাংক ইউ।